হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবারও ওয়েলকাম জানাই নতুন আরেকটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আপনার নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক 2020-22 ডিএলএড মামলার গুরুত্বপূর্ণ আপডেট। 11,765 প্যানেলে সেই মামলার গুরুত্বপূর্ণ কি আপডেট উঠে এলো আজ সুপ্রিম কোর্ট থেকে, অর্থাৎ প্রাথমিক 2022 নিয়োগের যে মামলা সুপ্রিম কোর্টে চলছিল সেই মামলাটি আজ বিস্তারিত কি ঘটলো সুপ্রিম কোর্টে সেটা আমরা দেখবো। আজ 22শে মার্চ 2024 তারিখে কি বিস্তারিত শুনানি সেগুলো আমরা নজর রাখবো এই মুহূর্তে। ডিএলএড 20-22দের মেরিট লিস্ট সম্পর্কিত বিস্তারিত আপডেট, মেরিট লিস্ট কি জমা পড়লো নাকি এই মুহূর্তে তাদের যে এফিডেভিট সেই এফিডেভিট কি জমা পড়লো, ডিএলএড 20-22দের সমস্ত বিস্তারিত থাকবে। এবং সুপ্রিম কোর্টে আজ অ্যাকচুয়াল কি ঘটেছিল, কি ঘটলো তো আমরা দেখবো। এবং সেই সঙ্গে এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে বেঞ্চে নতুন একটি বেঞ্চে শুনানির জন্য উঠেছিল সেই বেঞ্চও কিন্তু পরিবর্তন হতে চলেছে। তো চলুন বিস্তারিত আমরা জেনে নেবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করার কারণ অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নতুন নতুন আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি প্রাথমিকের যে 2022 সালে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে 11,765 যে প্যানেল, সেই প্যানেল সুপ্রিম কোর্ট থেকে প্রকাশের নির্দেশ দিয়েছিল। সেখানে পর্ষদ 9,533 জনের মেরিট লিস্ট প্রকাশ করেছিল, এবং সেই অনুযায়ী সেই 9,533 জনের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দিয়েছে ইতিমধ্যেই। সেই সঙ্গে ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের জন্য নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করার কথা বলা হয়েছিল, এবং সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ 7ই মার্চ 2024 তারিখের মধ্যে সমস্ত ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছে। যদিও এখনো বেশ কিছু ক্যান্ডিডেটদের কোর্টের অর্ডারের উপর পরেও তাদের ইন্টারভিউ প্রক্রিয়া এখনো কন্ডাক্ট করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো সেই মামলাটি আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমরা সরাসরি চলে এসেছি। সেই মামলাটি আমরা দেখতে পাচ্ছি যে কোর্ট নাম্বার 15-তে মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং মাননীয় বিচারপতি পঙ্কজ মিত্তালের যে বেঞ্চ, সেই বেঞ্চে শুনানি হয়েছিল। এবং সেই বেঞ্চে আমরা যেটা দেখছিলাম যে কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, এর আগের ভিডিওতেও আমি জানিয়েছিলাম। দেখুন, যেটা জানা যাচ্ছে যে 67 নম্বর সিরিয়ালে মামলাটি শুনানির জন্য উঠেছিল, যার এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1266/2023। সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের এই মামলাটি অনেকগুলো আইএ ফাইল এখানে যুক্ত ছিল, এবং তার পাশাপাশি আরও দুটি কানেক্টেড মামলা সেখানে যুক্ত ছিল, যার ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি সুখেন্দু নস্করের মামলাটি ছিল। এবং আরেকটি যেটা ছিল এসএলপি নাম্বার এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি অরিন্দম মার্জিতের যে মামলাটি, সেই মামলাটিও কিন্তু এই দুটি মামলার সঙ্গে কানেক্টেড ম্যাটার হিসেবে ছিল। তো এই প্রাথমিকের এই প্যানেল প্রকাশের জন্য মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম এবং আসানুদ্দিন স্যারের বেঞ্চ থেকেই কিন্তু অর্ডার এসেছিল প্রাথমিকের এই প্যানেল প্রকাশ করার জন্য এবং নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করার জন্য, এবং পরবর্তীতে শুনানির জন্য 22শে মার্চ আজকের দিনে শুনানির জন্য লিস্টেড করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টের শিডিউল অনুযায়ী, রুটিন অনুযায়ী তারা চেঞ্জ হয়েছিল, এবং নতুন বেঞ্চে মাননীয় বিচারপতি বেলা ত্রিবেদী ম্যাম এবং অন্যদিকে পঙ্কজ মিত্তালের নতুন বেঞ্চে শুনানির জন্য উঠেছিল আজকে। তো অ্যাকচুয়াল আজ কখন উঠেছিল মামলাটি এবং কতক্ষণ ধরে শুনানি হয়েছিল আমরা বিস্তারিত কিন্তু জেনে নেব, সুতরাং ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আজ সুপ্রিম কোর্টে, দেখুন টাইম দেখুন, সুপ্রিম কোর্টে প্রায় 1:35 থেকে 40 এইরকম সময় আজ এই মামলাটি ডিএলএড 20-22 এই মামলাটি সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠেছিল। তো আমরা দেখে নেব সেই তখন যখন হিয়ারিংটা শুরু হয়েছিল তার স্ট্যাটাসটা। আমরা জানি 67 নম্বর সিরিয়ালে, দেখুন 67 নম্বর সিরিয়ালে চলছিল, তো লাইভ হিয়ারিং চলছিল যখন 1:39 তখন কিন্তু লাইভ হিয়ারিং চলছিল এখানে সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের এই মামলাটি, এবং তার সঙ্গে 67.1 67.2 এর কানেক্টেড যে দুটো মামলা ছিল সেই দুটি মামলাও কিন্তু কন্টিনিউ এখানে শুনানি চলেছে। তবে আজকে কিন্তু শুনানি খুব বেশিক্ষণ সময় ধরে চলেনি, খুব অল্প সময়ের মধ্যে কথোপকথন হয়েছে, শুনানি চলেছে, উভয় পক্ষ কথা বলেছে। তবে সেটা কিন্তু অল্প সময়ের জন্য, অল্প সময়ের মধ্যে কয়েকটা মাত্র 4 থেকে 5 মিনিট হিয়ারিং হয়েছে, তারপর কিন্তু মামলাটি শুনানি প্রক্রিয়া শেষ করে গেছিল। তো আজকের শুনানির একদম শুরুতেই ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের পক্ষ থেকে মাননীয় মীনাক্ষী ম্যাম তিনি বলা শুরু করেছিলেন। তো মীনাক্ষী ম্যাম আরো বলতে শুরু করেন যে ডিএলএড 20-22 সেশনে যে সমস্ত ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করতে পেরেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং প্রাথমিকের এই যে নিয়োগ প্রক্রিয়া এবং তার সঙ্গে ডিএলএড 20-22 ক্যান্ডিডেটের যে ইন্টারভিউ প্রক্রিয়া সমস্ত বিষয়টা তাদের একটা এফিডেভিট, তাদের একটা হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এবং তিনি মাননীয় মীনাক্ষী ম্যাম তিনি আজকে জানান সেই হলফনামা ইতিমধ্যে গতকাল অর্থাৎ 21শে মার্চ 2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে জমা করা হয়েছে। তখন মাননীয় বিচারপতি বেলা ম্যাম তিনি জিজ্ঞেস করেন হোয়াট ইজ ইউর ম্যাটার, কি ম্যাটার ছিল, কোন বিষয় ছিল আপনাদের। তো সমস্ত এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়টা মাননীয় মীনাক্ষী ম্যাম তিনি বলার চেষ্টা করেন এবং মাননীয় বিচারপতিকে তিনি বুঝিয়ে বলার চেষ্টা করেন, এবং সেই সঙ্গে বিভিন্ন কথোপকথন শুনানিকালীন মাননীয় বিচারপতিরা মাননীয় মীনাক্ষী ম্যাম তিনি বলেন যে ইতিমধ্যেই এর পূর্বের বেঞ্চে
4বার হিয়ারিং হয়েছে, সুতরাং মোটামুটি সে একটা কনক্লুড পর্যায়ে ছিল। সেখানে একটা রিপোর্ট, সেখানে একটা এফিডেভিট সাবমিট করার কথা ছিল, সেই রিপোর্ট ইতিমধ্যে আমরা সাবমিট করে দিয়েছি। সুতরাং যদি পূর্বের বেঞ্চে এই মামলাটি আবার ওঠে তাহলে সবার পক্ষেই, উভয় পক্ষেই আর নতুন করে শুনানি করার প্রয়োজন হয় না। তাহলে সবার উভয় পক্ষেরই মঙ্গল হয় বা উভয় পক্ষের সময় বাঁচবে, বা আর নতুন করে হিয়ারিং এর প্রয়োজন হবে না। তখন মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী তিনি বলেন যে সেই বেঞ্চ কি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে? তখন মীনাক্ষী ম্যাম বলেন যে হ্যাঁ, এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, আজকেই আমি আমার শুনানি করিয়েছি সেই বেঞ্চে। এবং সমস্ত কিছু শোনার পর মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী মহাশয়া তিনি বলেন যে ঠিক আছে, সমস্ত বিষয়গুলো মেনে নিলাম, তো এরপর অ্যাপ্রোপ্রিয়েট যে বেঞ্চ হয়, যেটা ঠিক হবে, সেই বেঞ্চেই এই মামলাটি পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ পূর্বের যে বেঞ্চ ছিল মাননীয় হেমা কোহলি ম্যাম এবং আসানুদ্দিন স্যারের বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু মামলাটি আবার পুনরায় উঠতে চলেছে এবং পরবর্তী শুনানির জন্য 5ই এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তো আমরা এই মুহূর্তে যদি সুপ্রিম কোর্টের ডিসপ্লে বোর্ডটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে কোর্ট নাম্বার 15-তে মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং মাননীয় বিচারপতি পঙ্কজ মিত্তালের তাদের যে ডিসপ্লে বোর্ড, সেই ডিসপ্লে বোর্ড আমরা পরপর যদি নিচের দিকে নামি, তাহলে আমাদের সিরিয়াল নাম্বার ছিল 67 নাম্বার সিরিয়ালে। তো প্রথমে 1 থেকে 2 নম্বরে করে এভাবে সিরিয়াল মামলাগুলো আইটেম নাম্বারগুলো রয়েছে এবং কেস নাম্বার এখানে দেওয়া রয়েছে। এখানে কেস নাম্বার কারা কারা মানে পিটিশনার এবং রেসপন্ডেন্ট রয়েছে এবং তার অ্যাডভোকেট রয়েছে এখানে, এবং তার রেজাল্ট বর্তমানে কোন দিন, এই সেই বিভিন্ন মামলাগুলো এখানে ডিসপোজ করে দেওয়া হয়েছে। কোনো মামলা পরবর্তী দিনের জন্য লিস্টেড করা হয়েছে এবং বিভিন্ন দিনের পর 3 উইক, 4 উইক, 6 উইক এভাবে পরপর ডেট দেওয়া হয়েছে। তো আমরা সরাসরি চলে যাবো একদম যে আমাদের যে এই মামলাটা আজকের দিনে যে আলোচনা করছি আমরা যে বিষয়টা নিয়ে, সেই বিষয়ে আমরা একদম লাইভ দেখে নেব এখানে কি আপডেট করা রয়েছে। দেখুন, সৌমেন পালের যে মামলাটি ছিল 67 নাম্বার সিরিয়ালের যে মামলাটি, এসপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে 12660 2023, ডায়েরি নাম্বার 21287 2023-এর সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের এই যে মামলাটি আমরা নিয়ে আলোচনা করছি, নিশান্ত সিং। দেখুন, নেক্সট পরবর্তী ডেট লিস্ট অন ডেট 5/4/2024, অর্থাৎ 5ই এপ্রিল 2024 তারিখে পরবর্তী দিনের শুনানির জন্য লিস্টেড করা হয়েছে। এবং দুটি কানেক্টেড যে ম্যাটার রয়েছে, দুটি কানেক্টেড ডায়েরি নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি 25090 2023-এর, যেটা শীর্ষেন্দু নস্কর, এবং অন্যদিকে কানেক্টেড আরেক মামলা রয়েছে যার ডায়েরি নাম্বার 37377 2023-এর, যার পিটিশনার রয়েছেন অরিন্দম মার্জি। তবে মামলাটির এখনো কোনো রকম জাজমেন্ট এখনো প্রকাশিত হয়নি বা আপলোড করেনি সুপ্রিম কোর্ট। তো আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে বর্তমান স্ট্যাটাস যদি আমরা দেখি, তাহলে এখানেও দেখতে পাবো 5/4/2024 তারিখে পরবর্তী ডেটের জন্য শুনানির জন্য লিস্টেড করে দেওয়া হয়েছে। এবার আমরা আসবো ডিএলএড 2022 সেশনের যে সমস্ত ক্যান্ডিডেটদের ইন্টারভিউ প্রক্রিয়া ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদের এফিডেভিট জমা করার কথা ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সেই অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু সুপ্রিম কোর্টে এফিডেভিট জমা করেছে। সেই সংক্রান্ত বিস্তারিত এক ঝলক আমরা দেখে নেব। তো আমরা এটা দেখতে পাচ্ছি গতকাল অর্থাৎ 21শে মার্চ 2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তারা কিন্তু এফিডেভিট জমা করেছে। তার যে এফিডেভিটের যে ফাইল নাম্বার, সেই ফাইল নাম্বার কিন্তু এখানে বাদিকে উল্লেখ করা রয়েছে। দেখুন তার কি ধরনের ক্যাটাগরি রয়েছে। এফিডেভিট মিস্টার কুণাল চ্যাটার্জি, তা প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তিনি কিন্তু সেই এফিডেভিট জমা করেছেন সুপ্রিম কোর্টে। কটার সময়? 21/3/2024 তারিখে সকাল 10টা থেকে 10টা 39 মিনিটে তিনি কিন্তু জমা করেছেন এবং সুপ্রিম কোর্ট সেই 10টা 39 মিনিটে গ্রহণ করেছে। এবং তার পাশাপাশি আরেকটি ফাইল তারা জমা করেছে, ডকুমেন্টস অন আদার্স একটা ফাইল জমা করেছে কুণাল চ্যাটার্জির পক্ষ থেকে, সেটাও কিন্তু সেই একই সময়ে জমা করা হয়েছে, সুপ্রিম কোর্ট সেটা কিন্তু গ্রহণ করেছে। এবং প্রুফ অফ সার্ভিসের যে ফাইলটা, সেই ফাইলটাও কিন্তু তারা জমা করেছে, এফিডেভিট জমা করেছে, তার ফাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে, কুণাল চ্যাটার্জি তিনি জমা করেছেন। এবং 21 তারিখে গতকালকেই কিন্তু 10টা 39 মিনিটে এই ফাইলগুলো তিনি কিন্তু জমা করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, ডিএলএড 2022 সেশনে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়েছেন তাদের মেরিট লিস্ট কি জমা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? দেখুন, এখানে যে 3টে এফিডেভিটের কথা উল্লেখ করা হয়েছে, 3টে বিষয় বা ম্যাটারের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে কিন্তু মেরিট লিস্টের কথা কোথাও উল্লেখ করা নেই। প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 2923 জন ডিএলএড 2022 সেশনের ক্যান্ডিডেটদের ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু তাদের মেরিট লিস্ট এখনো প্রকাশ করতে পারেনি বা সুপ্রিম কোর্টে জমা করতে পারেনি। তার কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্টেও একটা মামলা আজকে ওঠার কথা ছিল কানেক্টেড ম্যাটার হিসেবে, কিন্তু আজকে যেহেতু বিশেষ শুনানি হয়নি, সেহেতু পরবর্তী দিনের জন্য পরবর্তী 5ই এপ্রিল সেই দিনই কিন্তু বিস্তারিত আরো শুনানি হবে এবং ডিএলএড এর সেই 2022 সেশনের ক্যান্ডিডেটদের জন্য একটি মামলা কানেক্টেড ম্যাটার রয়েছে, তারা ইন্টারভিউতে সুযোগ পাবে কিনা সেই দিনই কিন্তু ফয়সালা হবে। এবং তার পাশাপাশি আজ আমাদের কলকাতা হাইকোর্ট থেকে যে আরো বেশ কতগুলো মামলা, সেখানে আমরা দেখেছি প্রায় 250 থেকে 300 জন ক্যান্ডিডেট নতুন করে তারা চান্স পেয়েছে। মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন সেই সমস্ত ক্যান্ডিডেট ডিএলএড 2022 সেশন ক্যান্ডিডেট, তারা যাদের বিএড ছিল, বিএড থেকে ডিএলএড এ
মুভ করেছে, মাইগ্রেশন করেছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়ার নির্দেশ দিয়েছে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের নতুন করে আবার ইন্টারভিউ প্রক্রিয়া নিতে হবে। তার ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে কিন্তু আরও একটু সময় প্রয়োজন হয়ে পড়েছে। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের স্ট্যান্ড পয়েন্ট কি হবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টই গাইডলাইন ঠিক করে দেবে, যে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে তারা আবার নতুন করে ইন্টারভিউ নেবে কি নেবে না, সেটা সুপ্রিম কোর্ট যেরকম নির্দেশ দেবে, যেরকম ইনস্ট্রাকশন দেবে, সেরকম ভাবে তারা কিন্তু এগোবে। সেরকম ভাবে এগিয়ে এই সমস্ত ক্যান্ডিডেটদের আশা করা যায় ইনক্লুড করে, নতুন করে আবার সবাইকে ইনক্লুড করে একসঙ্গে ইন্টারভিউ নিয়ে তবে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করবে ডিএলএড 2022 সেশনের ক্যান্ডিডেটদের জন্য। যাই হোক, পরবর্তী যেদিন শুনানি হবে 5ই এপ্রিল, সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এ ধরনের পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।